প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। এখন আমি আপনাদের যে বিষয়ের উপর ক্লাস নেব সেটি হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে। আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদেরকে অঙ্ক করাবো সেটি হলো আর্থিক বিবরণীর বিশ্লেষণ। আর এই অঙ্কটি কুমিল্লা বোর্ডে 2021 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা, আগে আমরা অঙ্কটি পড়ে আসি। মিজান লিমিটেডের 2019 সালের আর্থিক অবস্থার বিবরণী নিচেই দেওয়া হলো। দায়সমূহ: শেয়ার মূলধন 12,000 টাকা, পাওনাদার বিন্দু 2,000 টাকা, 10% ঋণপত্র 2,000 টাকা, সাধারণ সঞ্চিতি 1,600 টাকা, সংরক্ষিত আয় 2,560 টাকা। সম্পদসমূহ দেখেন: নেট স্থায়ী সম্পদ 14,000, মজুত পণ্য 3,200, দেনাদার বিন্দু 2,400, ব্যাংকে জমা 400, প্রাথমিক খরচ বা প্রাথমিক ব্যয় 160 টাকা। নিচেই দেখেন বছরে মোট বিক্রয়ের পরিমাণ ছিল 28,000 টাকা, যার 20% নগদে বিক্রয়। বিক্রয়ের উপর 20% হারে লাভ অর্জিত হয়। এরপর দেখেন করণীয়: মোট লাভের পরিমাণ নির্ণয় করো। খ, চলতি অনুপাত ও মজুত আবর্তন অনুপাত নির্ণয় করো। গ, দেনাদার আবর্তন অনুপাত ও দায় মালিকানা অনুপাত নির্ণয় করো। তো দেখেন প্রথমে আমাদের মোট লাভের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা শুরু করি। ক, মোট লাভের পরিমাণ নির্ণয়। মোট লাভের পরিমাণ নির্ণয়। তো দেখেন মোট লাভের পরিমাণ আমাদের এখানে দেওয়া আছে মোট বিক্রয় 28,000 টাকা, যা বিক্রয়ের উপর লাভ হয় কত? 20% হারে। তাহলে আমরা এখানে এই বিক্রয়ের উপর এই 20% করলে আমরা মোট লাভ পেয়ে যাব। তো দেখেন মোট লাভ সমান, দেখেন বিক্রয় সূত্রটা আমরা লিখে নিই, গুণ লাভের হার। লাভের হার। তো দেখেন এখানে আমাদের বিক্রয় হলো 28,000 আর লাভের হার হলো আমাদের 20%। তো আমাদের ক্যালকুলেশন করলে আসে 5,600 টাকা। তার মানে আমাদের মোট লাভ 5,600 টাকা। আমাদের ক শেষ। এবার দেখেন খ। খতে বলা হয়েছে চলতি অনুপাত ও মজুত আবর্তন অনুপাত নির্ণয় করো। তো আমরা প্রথমে চলতি অনুপাত নির্ণয় করি। চলতি অনুপাত। তো আমরা চলতি অনুপাতের সূত্র জানি। চলতি সম্পদ ভাগ চলতি দায়। তো দেখেন আমাদের এখানে চলতি সম্পদ কি কি আছে আমরা একটু দেখি। সম্পদ দিকে দেখেন নিট স্থায়ী সম্পদ, এটা তো স্থায়ী। মজুত পণ্য আছে, দেনাদার বিন্দু আছে, ব্যাংকে জমা আছে, এই তিনটা মনে রাখবেন। প্রাথমিক ব্যয় এটা আমাদের এখানে চলতি সম্পদের মধ্যে আসবে না। তাহলে আমাদের দেখেন আমরা এটা যদি আইটেমগুলো লিখে আমরা যোগ করে দিই তাও হবে, অথবা আমরা যদি আলাদাভাবে আগে বের করে নিই এখানে বসাই তাও হবে। তো আমরা ওইটাই লিখি এখানে আমাদের যেটা আছে। তো দেখেন মজুত পণ্য আমরা আগে আইটেমগুলো লিখে নিই। এটা না লিখে টাকা লিখলেও হয়। দেনাদার বিন্দু, এরপরে দেখেন ব্যাংকে জমা। ব্যাংকে জমা এই ছিল আমাদের সম্পদ, চলতি সম্পদ। এবার চলতি দায়টি দেখেন শুধুমাত্র আমাদের পাওনাদার বিন্দু আছে, আর বাকি দেখেন পাওনাদার বিন্দু আছে, আর কিছু নেই এখানে। তাহলে আমরা এখানে লিখবো পাওনাদার বিন্দু। পাওনাদার বিন্দু। তো দেখেন মজুত পণ্য আমাদের এখানে আছে 3,200। আমরা এবার টাকা লোকগুলো লিখি, যোগ। এরপরে আছে দেখেন দেনাদার 2,400, আর ব্যাংকে জমা আছে আমাদের এখানে শুধুমাত্র 400, আর পাওনাদার দেখেন আছে আমাদের এখানে 2,000 টাকা। এইবার আমরা এই সম্পদগুলো যোগ করি। সম্পদ যোগ করলে আমরা পাবো দেখেন 6,000 টাকা, আর নিচে আমাদের আসবে 2,000 টাকা। এবার দেখেন এই 6,000কে 2,000 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমাদের আসে এখানে আসে 3। আর আমরা জানি পরেরটার জন্য আমাদের 1 ধরতে হয়। তার মানে প্রথমত এইভাবে আপনি খেয়াল করবেন, ক্যালকুলেটারে 6,000 তুলবেন, ভাগ 2,000 দিয়ে এই 3 পাবো আমরা। আর পরেরটার জন্য আমাদের 1 রাখতে হয়, কারণ এটা 1 অংশ আর এটা 3 অংশ। এটা ছিল আমাদের চলতি অনুপাত। এবার খতে দেখেন মজুত আবর্তন অনুপাত। তো আমরা শুরু করি মজুত আবর্তন অনুপাত। মজুত আবর্তন অনুপাত। তো দেখেন মজুত আবর্তন অনুপাতের সূত্রটা কি। প্রথমে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়
ডিভাইডেড গড় মজুদ। এবার দেখেন আমাদের বিক্রিত পণ্যের ব্যয় আমাদের বের করে নিতে হবে। কিভাবে দেখেন যে এখানে আমাদের কতে আমরা মোট লাভ পেয়েছি, আর আমরা জানি যে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মোট লাভ পাই। সেই সূত্র ব্যবহার করেই আমরা এখানে বের করে নেব। তো আমরা এখানে লিখি বিক্রিত পণ্যের ব্যয়, আমরা এখানেই বের করে নিই। ঠিক আকারে নিচে লিখে দিলেও হয়, বা এখানে বলে লিখি। এখানে দেখেন আমরা জানি মূল সূত্রটা আমরা লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা জানি মোট লাভ সমান বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তো দেখেন বিক্রিত পণ্যের ব্যয়, তো এখানে দেখেন আমাদের মোট লাভ, মজার বিষয় দেখেন মোট লাভ আমাদের এখানে আমরা আগেই নির্ণয় করেছি। তো আমাদের মোট লাভ দেওয়া আছে 5,600। 5,600 আমরা লিখলাম মোট লাভ। এরপরে দেখেন বিক্রয় আমাদের প্রশ্নে দেওয়া আছে 28,000 টাকা, আমরা 28,000 টাকা লিখলাম। কিন্তু আমাদের দেখেন বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া ছিল না, তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করব। মনে রাখবেন এই সূত্রে দেখেন 3টা উপাদান আছে, মোট লাভ, বিক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়। মনে রাখবেন যে কোনো এই 3টার যে কোনোটি বের করা যাবে এই সূত্র দিয়ে, তবে সেই ক্ষেত্রে বাকি 2টি উপাদান দেওয়া থাকবে। তো দেখেন এখানে আমরা বিক্রিত পণ্যের ব্যয় আমরা বাম পাশে নিয়ে আসলাম, বিক্রিত পণ্যের ব্যয়। আর দেখেন বিক্রিত পণ্যের ব্যয়ের আগে মাইনাস আছে, আর সমান সমানের বিপরীত পাশে গেলে সেই চিহ্নটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে গেল। আর এইদিকে দেখেন আমার বিক্রয় 28,000 ছিল, থাকলো, আর এই মোট লাভ আমরা এই পাশে নিয়ে আসলাম, সমান সমানের এই পাশে আমাদের 5,600 হলো, মানে নিয়ে আসা হলো। এবার দেখেন অতএব বিক্রিত পণ্যের ব্যয় সমান এই 28,000 থেকে আমরা এখন এই 5,600 টাকা কী করব, বাদ দেব। তাহলে আমাদের এখানে আসে 22,400 টাকা। তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কত, 22,400 টাকা আমরা সূত্রে লিখলাম। এবার দেখেন গড় মজুদ। তবে দেখবেন গড় মজুদ মানে প্রারম্ভিক মজুদ আর সমাপনী মজুদ, এই দুইটা যোগ করে আমরা গড় করব। তো যোগ করে 2 দিয়ে ভাগ। তো দেখেন এখানে আমাদের শুধুমাত্র একটি মজুদ পণ্যই আছে, তার মানে সমাপনী মজুদ পণ্য। আর যে ক্ষেত্রে দেখবেন শুধুমাত্র সমাপনী মজুদ পণ্য থাকবে, সেই ক্ষেত্রে আমরা এই সমাপনী মজুদ পণ্যটাকেই গড় হিসেবে ব্যবহার করব, কারণ এই ক্ষেত্রে প্রারম্ভিক মজুদ পণ্য নেই। তাহলে আমরা এই কথাটা এখানে লিখে দিতে পারি, যেখানে প্রারম্ভিক মজুদ পণ্য না থাকায় সমাপনী মজুদ পণ্যই গড় মজুদ ধরা হলো। এখানে প্রারম্ভিক মজুদ পণ্য না থাকায় সমাপনী মজুদ পণ্যকেই গড় মজুদ ধরা হলো, গড় মজুদ ধরা হলো এটি। তো এবার দেখেন আমাদের সেই গড় মজুদ সমাপনী মজুদ পণ্য আমাদের আছে এখানে কত, 3,200 টাকা। তাহলে আমরা এই 3,200 টাকা এখানে লিখব। গড় মজুদ আমাদের কত, 3,200 টাকা। এবার দেখেন এই 22,400-কে 3,200 দিয়ে আমরা ভাগ করলে আমাদের আসে 7। তার মানে এই 7 বার। অবশ্যই মনে রাখবেন যে মজুদ আবর্তন অনুপাত বারে বের হয়। আবর্তনের ক্ষেত্রে সাধারণত বার ব্যবহার করা হয়, আর অনুপাত দেখেন চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, এইগুলোর ক্ষেত্রে ইস্টু ব্যবহার করা হয়। তো দেখেন এই ক্ষেত্রে আমরা হয়তো 7:1 না, সেটাও কিন্তু হবে না। আমাদের এখানে 22,400-কে 3,200 দিয়ে ভাগ করে যেটা পেলাম সেটাই আমাদের অ্যান্সার, আর এটা বার আকারে লিখতে হবে। তো আমরা দেখেন মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করে ফেললাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের দেনাদার আবর্তন অনুপাত আর আমাদের দায় মালিকানা অনুপাত। তো আমরা দেনাদার অনুপাত আর দায় মালিকানা অনুপাত নির্ণয় করি। দেখেন গ, আমরা প্রথমে দেনাদার আবর্তন অনুপাত নির্ণয় করি। দেনাদার আবর্তন অনুপাত। তো দেনাদার আবর্তন অনুপাতের সূত্র আমরা আগে জানতে হবে। তো আমাদের এখানে দেনাদার আবর্তনের অনুপাতের সূত্র হলো নিট ধারে বিক্রয় ডিভাইডেড
গড় দেনাদার, গড় দেনাদার। তো এখানেও দেখেন ওই একই যে আমাদের নির্ধারে বিক্রয় কিন্তু এখানে নেই, আমাদের বের করে নিতে হবে। কারণ দেখেন মোট বিক্রয় আছে 28,000, যার 20% নগদে, তাহলে নিশ্চয় 20% বাদ দিলে থাকে কি 80%, তাহলে 80% আমাদের ধারে বিক্রয়। তো আমরা এখানে ওই একইভাবে এখানে ধারে বিক্রয় সমান এই 28,000 গুণ 80%। তো 28,000কে 80% করলে আমাদের আসে যেটা, সেটা হলো 22,400। আমাদের 22,400 আসে আমাদের ধারে বিক্রয়। এরপরে দেখেন আমাদের যেটা, সেটা হচ্ছে যে গড় দেনাদার বের করতে হবে। তো গড় দেনাদার আমাদের এখানে দেনাদারটাই হলো গড় দেনাদার। তো আমরা এখানে এটা লিখে দিলেও হবে, সরাসরি আমাদের এখানে না লিখে আমাদের প্রশ্নে এই সূত্রে লিখে দিলেই হবে। দেখেন ধারে বিক্রয় আমাদের 22,400 আর গড় দেনাদার আমাদের দেনাদারের পরিমাণ 2,000, দেখেন 2,400। তো আমরা এখানে 2,400 লিখলাম। এবার দেখেন এই 22,400কে এই 2,400 ভাগ করলে আমাদের আসবে হলো 9.33। এটাও আমাদের বার লিখতে হবে, কারণ আবর্তন অনুপাতের ক্ষেত্রে আমরা বার ব্যবহার করি। ওকে, এইবার গতে আমাদের আর একটা আইটেম বের করতে বলেছে যে দায় ও মালিকানা অনুপাত নির্ণয় করো। তো আমরা সেটার জন্য সূত্র আগে লিখব, দায় ও মালিকানা অনুপাত। দায় ও মালিকানা অনুপাত সমান, সূত্রটা আমরা আগে লিখি বহির্দায় ডিভাইডেড মালিকানা সত্ত্ব বা মালিকানা তহবিল। মালিকানা তহবিল। তো দেখেন আমাদের বহির্দায় এখানে কি দেওয়া আছে, বহির্দায় বলতে সাধারণত তৃতীয় পক্ষের নিকট যে দায়, অর্থাৎ মালিকানা সত্ত্ব বাদে দায় দিকে আর যা বসে সবই কি বহির্দায়। তো এখানে দেখেন আমাদের বহির্দায়ের মধ্যে আছে দুইটা আইটেম, একটা হলো পাওনাদার আর একটা ঋণপত্র। তো আমরা সেটা এখানে আগে বের করেও নিতে পারি, আবার আমরা এখানেও লিখতে পারি। তো আমরা এখানে বের করেই নিই। এখানে বহির্দায় সমান পাওনাদার বিন্দু যোগ 10% ঋণপত্র। তো দেখেন পাওনাদার আমাদের ছিল 2,000, ঋণপত্র আমাদের 2,000, তাহলে 2,000 যোগ 2,000 সমান 4,000। তাহলে আমরা এখানে কিন্তু বহির্দায় 4,000 পেয়ে গেলাম। এবার আমাদের মালিকানা তহবিল। তো মালিকানা তহবিল দুই তিনভাবে বের করা যায়। এখানে আমি সহজভাবে বের করি, যেটা হচ্ছে যে দায় দিকে যে মালিকানা সত্ত্বের আইটেমগুলো দেওয়া আছে সেইগুলো ব্যবহার করে। তো আমরা এখানে এটাও ওই একইভাবে আমরা বের করে নিই। এখানে মালিকানা তহবিল সমান, মালিকানা তহবিলের মধ্যে কি কি আসবে দেখেন, মালিকানা তহবিলের মধ্যে আসবে শেয়ার মূলধন, সাধারণ সঞ্চয় আর সংরক্ষিত আয়। তার মানে বহির্দায় এই মোট দায়সমূহের যে টাকাটা, এখান থেকে যদি আমরা বহির্দায়ের টাকা বাদ দিই তাও বের করা যায়, আবার মোট সম্পদ থেকে আমরা যদি এই বহির্দায় বাদ দিই তাও বের করা যায়। তবে অবশ্যই মনে রাখতে হবে প্রাথমিক ব্যয় থাকলে সেটা বাদ যায়। তাহলে আমাদের এখানে দেখেন আমরা এই আইটেম দিয়েই বের করি। তো আমাদের আইটেম আছে শেয়ার মূলধন, শেয়ার মূলধন যোগ সাধারণ সঞ্চিতি যোগ, দেখেন জায়গা নেই আমি এইভাবেই লিখি, আমাদের শেয়ার মূলধন গেছে, সাধারণ সঞ্চিতি গেছে, আর আমাদের সংরক্ষিত আয় যাবে, সংরক্ষিত আয়। এর সাথে আমাদের দেখেন এই প্রাথমিক খরচ বাদ যাবে। তো প্রাথমিক ব্যয় আমরা বাদ দেব। তো দেখেন আমাদের এখানে শেয়ার মূলধনের টাকা 12,000, তার সাথে যোগ সাধারণ সঞ্চিতি 1,600, তার সাথে যোগ 2,560 সংরক্ষিত আয়, আর প্রাথমিক ব্যয় দেখেন 160 আমাদের বাদ যাবে। আর এইবার দেখেন আমাদের এই তিনটা অ্যামাউন্ট যোগ করে তার সাথে যদি আমরা 160 বাদ দিই, তাহলে আমাদের এখানে হবে 160 যদি আমরা এখানে বাদ দিই তাহলে আমাদের এখানে হবে 16,000 টাকা। তার মানে এই 16,000 টাকা আমাদের মালিকানা তহবিল। তো এইবার এই 16,000 টাকা মালিকানা তহবিল
আমরা এই মালিকানা তহবিলের এই জায়গায় লিখলাম। এইবার দেখেন এই 4000কে আমরা 16000 দিয়ে ভাগ করব, আর ভাগ করলে আমাদের আসে 0.25:1 মানে 1। অবশ্যই মনে রাখবেন দায় ও মালিকানা অনুপাতের ক্ষেত্রে ইস্টু ব্যবহার করা হয়। সাধারণত আবর্তনের ক্ষেত্রে আমাদের অনুপাত আকারে লেখা হয়, আর বার আকারে লেখা হয়, আর অনুপাতের ক্ষেত্রে সাধারণত শুধু অনুপাতের ক্ষেত্রে সাধারণত আমরা ইস্টু আকারে ব্যবহার করি। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।